কুরিয়াসান নামের একজন ওয়ান্টেড ক্রিমিনাল যার নামে মার্ডার কেস রয়েছে, লোকটি হঠাৎ করেই রীতিমতো উধাও হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসন, প্রতিপক্ষ, পরিবার সবাই তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তার টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। কে এই কুরিয়াসান, আর কোথায় বা সে একেবারে হাওয়ার মতো মিলিয়ে গেল? এরকমই এক রহস্যময় গল্প নিয়ে নির্মিত হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ইন্ডাস্ট্রির মিস্ট্রি থ্রিলার সিনেমা ইকো। তাই আমিও আর দেরি না করে সিনেমাটির এক্সপ্লেন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি রেগুলার নতুন সব সিনেমার এক্সপ্লেন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সিনেমাটি বিগত কয়েক বছরের মধ্যে নির্মিত অন্যতম সেরা একটা থ্রিলার সিনেমা। সিনেমার শেষটা শুনলে প্রত্যেকেই চমকে উঠবেন। তাই চলুন আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমরা সিনেমার গল্প শুরু করি। সিনেমার শুরুতেই মোহন প্রধান নামে এক ব্যক্তিকে দেখা যায়, যিনি কেরালা ও কর্ণাটক প্রদেশের সীমান্তবর্তী একটা হোটেলে রাত্রি যাপন করতে এসেছিলেন। কিছুক্ষণ পরেই তার কাছে আপুটি নামে স্থানীয় এক ড্রাইভার আসে। মোহন আপুটির জিপটি ভাড়া করেছিল গভীর জঙ্গলের মধ্যে এক স্থানে যাওয়ার জন্য। আপুটি এসে মোহনকে বলে, স্যার কোথায় যাবেন? মোহন জানায় সে কাঠ্যকুণ্ড যেতে চায়। এটা শুনে তো আপুটি অবাক হয়ে যায় আর বলে, স্যার ওখানে তো এক কুরিয়াসান বাদে আর কেউই থাকে না। ওই নির্জন গহীন জঙ্গলে আপনি গিয়ে কি করবেন? মোহন জানায়, কুরিয়াসান আমার বন্ধু, আমি ওর কাছেই যাব। এরপরে আপুতি মোহনের আসবাবপত্র জিপে উঠায়। এরপরে মোহন আর একটা বক্সে থাকা ওর পোষা কুকুরকে জিপে উঠিয়ে নিয়ে কাঠ্যকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জিপে যেতে যেতে আপুটি প্রশ্ন করে, কুরিয়াসান আপনার বন্ধু হলো কিভাবে? মোহন উত্তর দেয়, আমাদের দেখা মালয়েশিয়াতে। কুরিয়াসানের কাছ থেকে একটা ভালো জাতের কুকুর নিয়েছিলাম, সেখান থেকে আমাদের পরিচয়। কুরিয়াসানের কাছে সবচেয়ে বিশুদ্ধ জাতের কুকুর পাওয়া যায়। যাত্রাপথে ওদের কথোপকথন থেকে আরো জানা যায় কুরিয়াসান অনেক বছর ধরেই পলাতক রয়েছে। চলতে চলতে এক স্থানে এসে আপুটি গাড়ি থামিয়ে বলে, এখানেই সরকারি জায়গা শেষ। এরপর থেকে শুরু হয় কুরিয়াসানের 150 একরের প্রাইভেট প্রপার্টি। ওই এরিয়াতে আমাদের জনসাধারণের প্রবেশাধিকার নিষেধ। তাই মোহন সেখানেই নামে। এরপরে বক্স থেকে কুকুর বের করে একটা গাছের সঙ্গে বেঁধে রাখে। আপুটি মোহনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে কুরিয়াসানের মালয়েশিয়ান স্ত্রী মালতীর কাছ থেকে একটু সাবধানে থাকতে বলে, কেননা লোকমুখে প্রচলিত আছে মালতী নাকি কালো জাদু জানে। এরপরে 8 মাস পরের এক সিন দেখানো হয়। মালতীর ছেলেরা মায়ের দেখাশোনা করার জন্য পিয়ুষ নামের একটা ছেলেকে দায়িত্ব দিয়েছে। একদিন মালতী অসুস্থ হলে পিয়ুষ আপুটির গাড়িতে করে একজন ডাক্তারকে নিয়ে আসে, কিন্তু খাড়া পাহাড়ি রাস্তায় গাড়ি আর সামনে এগোতে পারে না। এজন্য ডাক্তারকে অনেকটা রাস্তা হেঁটে মালতীর বাড়িতে যেতে হয়। হাঁটতে হাঁটতে অনেকগুলো হিংস্র কুকুর ওদের সামনে আসে। কুকুর দেখে ডাক্তার ভয় পেয়ে যায়, তবে পিয়ুষ আশ্বস্ত করে বলে, ভয়ের কিছু নেই, আমি থাকতে ওরা আপনার কোনো ক্ষতি করবে না। ডাক্তার মালতীকে পরীক্ষা করে বুঝতে পারে মালতীর কানে সমস্যা হয়েছে, ও সব কথা ভালোভাবে শুনতে পায় না। এরপরে গাড়ির কাছে ফেরার পথে পিয়ুষকে বলে, ওনার তো এর আগে 2 বার হার্টে অপারেশন হয়েছে, তবুও এই জনমানব শূন্য স্থানে উনি একা থাকেন কেন? চাইলেই তো ভালো চিকিৎসার জন্য শহরে গিয়ে থাকতে পারেন। পিয়ুষ জানায় এটা ওনার জেদ, উনি কখনোই এই বাড়ি থেকে যাবেন না। গাড়ি স্টার্ট করে আপুটি কাকে যেন ওয়াকিটকিতে জানায় 7:15-তে গাড়ি স্টার্ট দিয়েছে। এটা শুনে ডাক্তার একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলে আপুটি জানায়, শহরে থাকা আমাদের লোকদেরকে জানিয়ে দিলাম, এখন আমরা যদি 8টার মধ্যে শহরে না পৌঁছাতে পারি তাহলে পুলিশ আমাদের সন্ধানে আসবে। রাতে পিয়ুষ মালতীকে প্রয়োজনীয় ওষুধপত্র খাইয়ে উপরে গিয়ে শুয়ে পড়ে। তার আগে সে কি যেন নোটে লিখে রাখে। পরদিন সকালে বাড়ির কাজকর্ম সম্পন্ন করে মালতীকে জানিয়ে সে নিচের গ্রামে পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করে। পিয়ুষ পাহাড় থেকে নিচে এক গ্রামের মধ্যে আসতেই এক দোকানদার বলে, পাপ্পাচান তোমাকে খুঁজছে। পাপ্পাচান হলো পুলিশের লোক। পিয়ুষ জানায়, আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে দেখা করব। এই বলে পোস্ট অফিসে ঢুকে পোস্ট অফিসটি চালায় আবার আপুটির মেয়ে লিনা। লিনার সঙ্গে একটু খুনসুটি করে। আসলে মালতীর ছেলেরা পোস্ট অফিসের মাধ্যমে পিয়ুষের বেতন পাঠায়। পিয়ুষ বেতনের টাকাটা বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে যেই বের হয় তখনই পাপ্পাচান তার সামনে এসে উপস্থিত হয়। পাপ্পাচান পিয়ুষকে গাড়িতে উঠে বসার নির্দেশ দেয়, কিন্তু পিয়ুষ আসলে ওকে এড়িয়ে যেতে চাইছিল, তাই মালতীর অসুস্থতার কথা বলে অজুহাত দেখায়। কিন্তু পাপ্পাচান ওকে ধমক দিলে পিয়ুষ গাড়িতে উঠে বসে। পাপ্পাচানের সঙ্গে গাড়িতে আরেকজন নেভিম্যান ছিল। আসলে উনিও এসেছিলেন কুরিয়াসানের খোঁজেই। এরপরে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পিয়ুষ
গাড়িতে উঠতেই পাশের একটা ল্যাম্পপোস্ট থেকে এক ইলেকট্রিক মিস্ত্রি বাল্ব ফেলে দিয়ে সিগন্যাল দেয়। সিগন্যাল পাওয়া মাত্রই একজন ব্যক্তি মালতীর বাড়ির উদ্দেশ্যে জঙ্গলের পথে হাঁটা শুরু করে। এরপরে নেভিম্যানটি পীয়ূষকে একটা ঘরে নিয়ে যেয়ে বসায় এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। বলে, তুমি কিভাবে মালতীর সন্ধান পেলে এবং তার সেবা যত্নের দায়িত্ব পেলে? পীয়ূষ জানায়, মালতীর ছেলেরা আমাকে অর্থের বিনিময়ে তার সেবা যত্ন করার চাকরি দিয়েছে। লোকটি পীয়ূষকে তখন জিজ্ঞেস করে, এর আগে কুরিয়াসানের খোঁজে তোমার কাছে কেউ এসেছিল কিনা? পীয়ূষ জানায়, এর আগে পত্রিকার কিছু লোক ওর কাছে এসেছিল। পাপ্পাসান আবার কুরিয়াসানের এই বিষয়টা সম্পূর্ণরূপে অবগত, তাই লোকটিকে জানায় যে আসলে উগ্রবাদী নকশালরা কুরিয়াসানের সন্ধানে এসেছিল। এরপরে নেভিল লোকটি জিজ্ঞাসা করে, কুরিয়াসান সম্পর্কে তোমার কাছে কোনো তথ্য আছে কিনা? তুমি কি জানো সে কোথায়? পীয়ূষ জানায়, না, আমার কাছে কোনো তথ্য নেই। নেভিম্যানটি তখন বলে, তুমি যদি কখনো কুরিয়াসানের খোঁজ পাও তাহলে যেন সঙ্গে সঙ্গে আমাকে জানাও। পীয়ূষ উত্তরে জানায়, আমি এই তথ্য সর্বপ্রথম পুলিশকে জানাবো, কেননা পুলিশ কুরিয়াসানের তথ্য দিতে পারলে পুরস্কারের ঘোষণা করেছে। নেভিম্যানটি তখন বলে, পুলিশ যে টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে আমি তার চেয়ে বেশি পুরস্কার দেব। ওনার এই প্রস্তাবে পীয়ূষ রাজি হয় এবং ওনার সঙ্গে ডিল করে। ওনাদের সঙ্গে কথা শেষ করেই পীয়ূষ দ্রুত আপুটি ও লিনার কাছে চলে আসে এবং বিস্তারিত ঘটনা খুলে বলে। আর বলে, নেভির লোক কেন কুরিয়াসানকে খোঁজ করছে এটা তো আমার মাথায় ঢুকছে না। আপুটি জানায়, কুরিয়াসান হয়তোবা নেভির ডগ স্কোয়াডে কুকুর দিয়েছিল, এই কারণেই ওরা সন্ধান করছে। আর সেই সূত্রে হয়তোবা এই নেভি ম্যানের সঙ্গে কুরিয়াসানের কোনো বাজে সম্পর্ক হয়েছে, তাই সন্ধানে আসতে পারে। আপুটি তখন প্রশ্ন করে, 8 মাস আগে মোহন প্রধান নামে একজন কুরিয়াসানের খোঁজে এসেছিল, তার সম্পর্কে কিছু জানো? পীয়ূষ জানায়, না, আমি তো কিছু জানি না। আপুটি তখন বলে, হয়তোবা মালতীর কোনো বিপদ আসতে পারে, তাই তাকে যেন সবসময় দেখে শুনে রাখে। এভাবে ওরা কথা বলতে বলতে পীয়ূষ মালতীর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। হাঁটতে হাঁটতে হঠাৎ পীয়ূষ মালতীর বাড়ির রাস্তা দিয়ে একজন ব্যক্তিকে নেমে আসতে দেখে। পীয়ূষকে দেখা মাত্রই ওই লোকটা দ্রুত হেঁটে জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। এটা দেখে মালতীর কোনো বিপদ হলো কিনা এই দুশ্চিন্তায় পীয়ূষ দ্রুত বেগে দৌড়ে মালতীর বাড়ির দিকে রওনা হয়। পীয়ূষ বাড়িতে ঢুকেই এঘর ওঘর মালতীকে খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও ওনার দেখা না পেয়ে প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে যায়। একটু পরেই বাইরে এসে মালতীকে দেখতে পেয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মালতী তখন বাইরে সদ্য জন্ম নেওয়া কুকুরের বাচ্চাকে দেখছিল। পীয়ূষ মালতীকে জিজ্ঞাসা করে, বাড়িতে কেউ এসেছিল কিনা? জঙ্গলের রাস্তায় একজনকে দৌড়ে পালাতে দেখলাম। মালতী জানায়, না, ওরকম কেউ তো বাড়িতে আসেনি। তুমি কি ওর চেহারা দেখেছিলে? পীয়ূষ জানায়, প্রায় 100 মিটার দূর থেকে দেখেছিলাম তো, তাই চেহারা খেয়াল করতে পারিনি। হয়তো বাড়ির দিকেই আসতে চেয়েছিল, কিন্তু কুকুরের ভয়ে দৌড়ে পালিয়েছে। এদিকে গাড়ির মধ্যে নেভিম্যানটি পাপ্পাসানকে জিজ্ঞেস করে, নকশাল উগ্রবাদীরা কুরিয়াসানকে কেন খোঁজ করছে? পাপ্পাসান উত্তরে বলে, আগে আপনি কেন খোঁজ করছেন সেটা বলুন। নেভিম্যানটি ওকে থামিয়ে দিয়ে বলে, তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, আমি তোমাকে প্রশ্ন করব আর তুমি শুধু উত্তর দিবে। আমাদের মধ্যে এই ডিলটাই হয়েছে। এটা শুনে পাপ্পাসান চুপ হয়ে যায়। নেভিম্যানটি তখন ওকে প্রশ্ন করে, এই 6 বছরের মধ্যে কুরিয়াসান কি মালতীকে একটা চিঠিও লেখেনি? পাপ্পাসান উত্তর দেয়, হ্যাঁ, অনেকগুলো চিঠি পাঠিয়েছিল, তবে সেগুলো প্রথম পুলিশের হাতে যায়। আর চিঠিগুলোতে আহামরি তেমন কোনো তথ্যও ছিল না, আর এক একটা চিঠি এক এক জায়গা থেকে পাঠানো হয়েছে। এই কারণে চিঠিগুলো থেকে খুব বেশি উপকার হয়নি। আর আমিও অনেক দিন ধরেই কুরিয়াসানকে খুঁজে বেড়াচ্ছি, তাই এ ব্যাপারে আমি আপনার সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি আছি। পাহাড়ে কুরিয়াসানের অনেক সম্পত্তি পড়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তোবা নকশালবাদীরা এই সম্পদের খোঁজেই ওর পিছু নিয়েছে, কিন্তু আসল ঘটনা ভিন্ন। এই বলে একটা গল্প বলা শুরু করে। কিছু বছর আগে থাইসেরি পুলিশ স্টেশনে একটা হামলা হয়েছিল। ওই থানায় কুরিয়াসানের অনেক বন্ধু ছিল। থানায় হামলার কারণে নকশালবাদীদের সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। কুরিয়াসান মাঝে মাঝেই একটা কুকুর নিয়ে থানায় আসতো। কুরিয়াসান ছিল খুবই ভালো একজন কুকুর ট্রেনার। এরপরে গ্রেপ্তারকৃতদের একজন একজন করে ভিতরে নিয়ে যেত, আর থাকতো শুধু কুরিয়াসান ও তার পোষা কুকুর। দরজা বাইরে থেকে বন্ধ করা থাকতো। ওই রুমের মধ্যে কি হতো বাইরের কেউ জানতে পারতো না, শুধু আটককৃতদের চিৎকারের শব্দ ভেসে আসতো। পাপ্পাসান যখন গল্প করছিল, নেভিম্যানটি হঠাৎ গাড়ির ব্রেক ধরে দেখে ব্রেক কাজ করছে না, অর্থাৎ ব্রেক ফেল হয়ে গিয়েছে। এদিকে ওরা পাহাড়ের উঁচু নিচু আঁকা বাঁকা ঢালু রাস্তা দিয়ে নামছিল। গাড়ি প্রচন্ড বেগে নিচের দিকে নামতে শুরু করে। নেভিম্যানটি বুঝতে পারে আসলে কেউ তার ব্রেকের তার কেটে দিয়েছে। অনেক কসরত করে আগাতে আগাতে চলতে চলতে নেভিম্যানটি
হঠাৎ পাপ্পাসানকে একটা ব্যাগ দিয়ে বলে সে যেন এটা মুখের সামনে ধরে রাখে, একটু পরে গাড়ির কাঁচ ভেঙে যাবে। এই বলে সে গাড়ির রাস্তা থেকে সোজা জঙ্গলের ভিতরে নামিয়ে দেয়। গাড়িটি প্রচণ্ড স্পিডে গিয়ে একটা বড় গাছের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কায় গাড়িটি প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হলেও ওরা অল্পের জন্য জানে বেঁচে যায়। নেভিম্যানটি তখন সামনের গহীন পাহাড়ি জঙ্গলের দিকে তাকিয়ে বলে, কুরিয়াসান, তুমি এখানেই আসো আর আমি তোমাকে খুঁজে বের করবই। রাতে ঘুমানোর সময় পিয়ুষ মালতীকে বলে, আচ্ছা মা, নিচে গ্রামের লোকজন বলাবলি করে আপনি সত্যিই কি মালয়েশিয়ান কালো জাদু জানেন নাকি? মালতী হেসে উত্তর দেয়, আরে না, এগুলো ওদের বানানো কথা, আর যদি জেনেও থাকতাম কত বছর হয়ে গেল আসা, এতদিনে ভুলেই গিয়েছি। পিয়ুষ তখন বলে, আপনার স্বামীর কোনো খোঁজ নেই, ছেলেরাও তেমন খোঁজ নিতে আসে না। এখান থেকে কিছু জমি বিক্রি করে সে টাকা দিয়ে আপনি মালয়েশিয়া গিয়ে ঘুরে আসলেই তো পারেন। অনেকদিন পর নিজের জন্মভূমিতে গেলেন, এলাকাবাসী পাড়া প্রতিবেশী বন্ধুরা সময় দিল, মন ভালো হতো। এটা শুনে মালতী হেসে বলে, আমার সম্পর্কে কি জানো তুমি? আর আমার আসল নাম তো মালতীও না। এটা শুনে পিয়ুষ অবাক হয়ে যায়। মালতী তখন বলে, প্রথম যখন এখানে আসি এলাকার লোকজন মালয়েশিয়ান নারী নামে ডাকতো, সেখান থেকে মালতী হয়ে গিয়েছে। পিয়ুষ প্রশ্ন করে, তাহলে আপনার আসল নাম কি? মালতী কোনো জবাব দেয় না। টেবিলে রাখা ফ্রেমে বাঁধানো তার তরুণ বয়সের একটা ছবির দিকে এক মনে তাকিয়ে থাকে। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুন্দরী তরুণী মালতীর ছবি তুলছে কুরিয়াসান। পরদিন সকালবেলা বাড়ির পাশের উঁচু একটা গাছের মৌচাক থেকে মধু সংগ্রহ করছিল পিয়ুষ। এ সময় আপুটির গাড়িতে করে একজন লোক এসে তার বাড়ির সামনে নামে। ওনাকে দেখে পিয়ুষ আপুটিকে প্রশ্ন করে, এই লোকটিকে? আপুটি জানায়, তুমি যাদের কাছ থেকে বেতন নিচ্ছ তাদেরকেই চেনো না? আসলে পিয়ুষকে মালতীর এক ছেলে নিয়োগ দিয়েছিল, আর এটা হচ্ছে মালতীর অন্য আরেক ছেলে। এর নাম ছিল জপ্পান। জপ্পান মায়ের কাছে এসে বলে, আর কতদিন এভাবে নির্জন পাহাড়ের চূড়ায় তুমি থাকবে? 6 বছর হয়ে গেল, বাবার কোনো খোঁজ নেই। একজন মানুষ 1 বছর নিখোঁজ থাকলেই তো তাকে মৃত হিসেবে ধরে নেওয়া হয়। তাই আমরা চাই বাবাকে মৃত ঘোষণা করে এই সম্পত্তিগুলো আমাদের মধ্যে ভাগ করে নেই। তাছাড়া বাবার অন্য স্ত্রীরা এসে যদি সম্পদের ভাগ চায় তাহলে কিন্তু অনেক ফ্যাসাদ বেঁধে যাবে। আসলে কুরিয়াসানের মালতী বাদেও আরো কয়েকটা স্ত্রী রয়েছে, কিন্তু মালতী তার কথায় অনড়। মালতী জানায়, কুরিয়াসান এখানকার সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিয়ে গিয়েছে, তাই সে এখান থেকে কোথাও যাবে না। জপ্পান মাকে বোঝায়, এই সম্পত্তি কিন্তু আইনের মারপ্যাচ দিয়ে ভাগ করে নিয়ে নেওয়া যাবে। এছাড়া তোমারও তো অনেক বয়স হয়েছে, এত নির্জন জায়গায় অসুস্থতায় পড়ে গেলে তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া অনেক কষ্ট। কিন্তু মালতী একদমই অনড়। সে বলে, আমি এখানেই থাকবো এবং মারা গেলে এখানেই মারা যাব। কারো ইচ্ছা হলে আসতে পারে, না হলে নেই। এবং ছেলের সঙ্গে একটু দুর্ব্যবহার করে ওকে বাড়ি থেকে চলে যেতে বলে। মাকে বোঝাতে ব্যর্থ হওয়ায় জাপান নিরাশ মনে বাড়ি থেকে বের হয়ে যায় এবং যাওয়ার আগে পিয়ুষের হাতে কিছু টাকা দিয়ে বলে মাকে যেন কোনোভাবে এখান থেকে চলে যাওয়ার জন্য রাজি করায়। জাপান চলে যাওয়ার পরে পিয়ুষ মালতীকে এসে বলে, একজন একটা কুকুরছানা নিতে চেয়েছে, তাকে কি দেওয়া যায়? কিন্তু মালতী সঙ্গে সঙ্গে জানায়, এই কুকুরছানা কাউকে দেওয়া যাবে না, এরা এখানেই বড় হবে। এরপরে মালতী জিজ্ঞেস করে জাপান কত টাকা ঘুষ দিয়ে গিয়েছে। পিয়ুষ তখন মালতীকে টাকাটা দেখায়। এরপরে প্রশ্ন করে, সন্তানদের সঙ্গে কুরিয়াসানের কি তেমন ভালো সম্পর্ক ছিল না? মালতী জানায়, কুরিয়াসান পৃথিবীতে সবকিছুর উপরে তার কুকুরদেরকে প্রাধান্য দিত। কুকুরের প্রসঙ্গ আসায় পিয়ুষ জিজ্ঞেস করে, মালয়েশিয়ান এই কুকুরগুলো কিভাবে এই উঁচু পাহাড়ে জায়গা পেল? আমি যেভাবে এসেছি ঠিক সেভাবেই। আসলে সে সময় কেরালা থেকে মালয়েশিয়াতে সরাসরি জাহাজ চলাচল হতো এবং এখানকার লোকজন ব্যবসা বাণিজ্য চাকরির জন্য রেগুলার যাতায়াত করত। পিয়ুষ এ সকল ঘটনা বিস্তারিত জানতে চায়। ফ্ল্যাশব্যাকে মালতী ও কুরিয়াসানের ঘটনা দেখানো হয়। মালতীর আসল নাম সই। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে মালয়েশিয়া জাপানের বিপক্ষে ছিল। এই কারণে শহরগুলো জাপানের বোমা হামলায় একেবারে বিধ্বস্ত হয়েছিল। এই কারণে সইয়ের হাজবেন্ড একটা দুর্গম পাহাড়ি অঞ্চলে সইকে নিয়ে বসবাস করত। সেখানে সইকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য পাহারা দিত একদল বিশুদ্ধ মালয়েশিয়ান কুকুর। ওরা এতটাই ট্রেন্ড ও বিশ্বস্ত ছিল যে পাহাড় জঙ্গল থেকে সইয়ের প্রয়োজনীয় প্রায় সমস্ত জিনিসই ওরা এনে দিত। আর ইয়োশিয়া তার ব্যবসার কাজে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকে। এরকমই একদিন কুরিয়াসান ও তার বন্ধু মোহনকে বাড়িতে নিয়ে আসে ইয়োশিয়া। কুরিয়াসান পেশায় ছিল একজন ডগ স্পেশালিস্ট। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কুকুর সংগ্রহ করে সেগুলা ডিফেন্সে সরবরাহ করা ছিল ওর কাজ। ইয়োশিয়ার এই স্পেশাল মালয়েশিয়ান কুকুরের সন্ধান পেয়েই সেটা দেখতে ইয়োশিয়ার সঙ্গে বাড়িতে আসে কুরিয়াসান ও মোহন। সইকে দেখে প্রথমে কুরিয়াসান ভেবেছিল হয়তোবা ও ইয়োশিয়া
ইয়োশিয়ার মেয়ে। সই ও ইয়োশিয়ার বয়সের পার্থক্য ছিল অনেক বেশি, তবে ইয়োশিয়া বিষয়টা স্বাভাবিকভাবে নেয় এবং সইয়ের সঙ্গে কুরিয়াসানদের পরিচয় করিয়ে দেয়। কুরিয়াসান সঙ্গে করে একটা ক্যামেরা নিয়ে এসেছিল। সই তার জীবনে কখনো ছবি উঠায়নি, তাই ইয়োশিয়ার অনুরোধে কুরিয়াসান ওর বোনের জন্য নতুন কেনা পোশাকটা পরিয়ে সইয়ের একটা সুন্দর ছবি উঠায়। এই ছবিটাই এখনো মালতীর টেবিলে ফ্রেমে বাঁধানো আছে। ওরা ইয়োশিয়ার বাড়িতেই রাত্রি যাপন করে। এই সময় ইয়োশিয়ার কাছে মালয়েশিয়ান এই কুকুরের বিভিন্ন বিশেষত্ব সম্পর্কে গল্প শুনে। গভীর রাতে হঠাৎ কুকুরদের চিৎকার চেঁচামেচি শুনে ওরা বাইরে বেরিয়ে দেখে বাড়ির পাশে একটা লাশ ভেসে এসেছে। আসলে বিশ্বযুদ্ধের কারণে এরকম মাঝে মাঝেই লাশ ভেসে আসতো। ইয়োশিয়া জানায়, আমার কুকুরগুলো এ ব্যাপারে খুবই অভিজ্ঞ। এদের মতো বিশুদ্ধ জাত পুরো মালয়েশিয়াতে আর একটাও নেই। আর এরা যদি একবার কারো পোষ মেনে যায় তাহলে তার জন্য পুরো জীবনটাই দিয়ে দিতে প্রস্তুত। পরদিন সকালে ইয়োশিয়া ওর সদ্য জন্ম নেওয়া কয়েকটা কুকুরছানা কুরিয়াসানকে দেখায় আর বলে, তুমি যদি 1.5 মাস মালয়েশিয়াতে থাকো তাহলে এরপরে এখান থেকে 2টা কুকুরের বাচ্চা নিতে পারো, তবে এর জন্য অনেক মূল্য দিতে হবে। এরপরে ইয়োশিয়া আবারও কুরিয়াসানদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু স্বামীর এভাবে হুট করে চলে এসে এক রাত থেকে আবার চলে যাওয়া নিয়ে সই অনেক অভিযোগ জানাতে থাকে। কিন্তু ইয়োশিয়া স্ত্রীকে পাত্তা না দিয়ে কুরিয়াসানদের সঙ্গে বেরিয়ে পড়ে। সইকে নিয়ে কুরিয়াসানের মনে অনেক কৌতূহল জাগে। এই যুদ্ধের সময় এত দুর্গম এলাকায় সই একা কিভাবে থাকবে? তার যদি কোনো বিপদ আপদ আসে? ইয়োশিয়া জানায়, আমার এই কুকুরগুলোই ইয়োশিয়াকে প্রোটেক্ট করবে, কেউ ওর কাছে ঘেঁষারও কোনো সুযোগ পাবে না। এরপরে ওরা আবারও বাড়ি থেকে বেরিয়ে পড়ে। 1.5 মাস পর ইয়োশিয়া ঘরে বসে হাতের কাজ সারছিল আর রেডিওতে যুদ্ধের খবর শুনছিল। হঠাৎ বাইরে কুকুরদের চিৎকার শুনে জানালা দিয়ে তাকিয়ে দেখে একটা নৌকাতে কুরিয়াসান ও মোহন ওর বাড়ির দিকে আসছে, কিন্তু নৌকাতে ইয়োশিয়া ছিল না। আসলে ইয়োশিয়া যে যুদ্ধে মারা গিয়েছে এই সংবাদটা সইকে দেওয়ার জন্যই কুরিয়াসানেরা ফেরত আসে। কিন্তু ওদেরকে দেখা মাত্রই ইয়োশিয়ার কুকুরগুলো প্রচন্ড রকম হিংস্র হয়ে ওঠে। ওদেরকে কোনোভাবেই ঘাটের কাছে ভিড়তে দিচ্ছিল না। ওরা কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু কুকুরগুলো একদম আক্রমণের জন্য প্রস্তুত হয়েছিল। এটা দেখে সই নিজেই ঘর থেকে নেমে কুরিয়াসানদের কাছে আসতে চায়, কিন্তু একটা কুকুর উল্টো ওর পায়ে কামড় বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সই ভয়ে দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করে। অবস্থা বেগতিক দেখে মোহন বলে, ইয়োশিয়ার মৃত্যুর খবর আমরা এখান থেকেই শুনিয়ে চলে যাই। চারিদিকে যুদ্ধের দামামা বাজছে, আবার নির্দিষ্ট সময়ে পোর্টে না পৌঁছাতে পারলে আমরা আর দেশে ফিরে যেতে পারবো না। কিন্তু কুরিয়াসান বলে, এ ধরনের দুঃসংবাদ কি দূর থেকে চিৎকার করে দেওয়া যায়? কিন্তু এই বিপদের মুখে ফেলে রেখে কুরিয়াসান একদমই যেতে রাজি ছিল না। তাই মোহন কুরিয়াসানকে রেখে একাই আলাদা একটা নৌকা নিয়ে চলে যায়। আর অন্য নৌকায় কুরিয়াসান অপেক্ষা করে কুকুরগুলো সরে যাওয়ার, আর সে যেন সইর খবর নিতে পারে। পিয়ুষ তখন জিজ্ঞেস করে, এভাবে কুরিয়াসান কত সময় ধরে বসেছিল? সই হেসে উত্তর দেয়, কতক্ষণ নয়, বলো কতদিন ছিল? মালতী জানায়, এভাবে নৌকায় দিনের পর দিন কুরিয়াসান অপেক্ষা করতে থাকে। রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু উপেক্ষা করে সে নৌকাতে ঠায় বসেছিল। এদিকে কুকুরের কামড়ে সইর শরীরে ইনফেকশন হয়ে গিয়েছে। সমস্ত শরীর ব্যথায় কুকড়ে উঠে তার এতটাই খারাপ অবস্থা হয় যে উঠে দাঁড়ানোর মতো শক্তি ছিল না। কুরিয়াসান নৌকায় থেকে বারবার সইকে ডাকতে থাকে যে সে ঠিক আছে কিনা। সই তখন অনেক কষ্টে জানালা দিয়ে তার মুখটি দেখায়। এটা দেখে কুরিয়াসানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে আর সইর এই কষ্ট সহ্য করতে পারে না এবং কঠিনতম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। এরপরে কি হয়েছিল পিয়ুষ এটা জিজ্ঞেস করলে মালতী পিয়ুষকে দেয়ালে টানানো কুরিয়াসানের ছবি দেখতে বলে। কুরিয়াসান ছিল একজন দক্ষ শিকারীও। এরপরে কুরিয়াসান ব্যাগ থেকে একটা বন্দুক বের করে এবং অপেক্ষারত কুকুরগুলোকে গুলি করে মেরে ফেলে এবং পাশেই একটা গর্ত করে কুকুরগুলোকে কবর দেয়। কুরিয়াসানের মুখ থেকে স্বামীর মৃত্যুর খবর আর কুকুরগুলোর মৃত্যুতে সই একেবারে কান্নায় ভেঙে পড়ে। এটা দেখে কুরিয়াসান প্রশ্ন করে, আশেপাশে তোমার কি কোনো আত্মীয় আছে? বলো, আমি তোমাকে সেখানে রেখে আসি। সই তখন জানায় এই পৃথিবীতে তার কেউই নেই। তখন কুরিয়াসান বলে, ইয়োশিয়া তোমাকে নিরাপদ রাখার জন্য এই কুকুরগুলো রেখেছিল, কিন্তু আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। নিরাপত্তা দেওয়ার নাম করে ও আসলে তোমাকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে। এ সময় দুজন ব্যক্তি নৌকা যোগে সইদের বাড়ির দিকে আসছিল, তবে কুরিয়াসানকে দেখে পালিয়ে যায়। কুরিয়াসান আসলে বড় কুকুরগুলোকে মেরে ফেললেও কুকুরছানাগুলোকে বাঁচিয়ে রেখেছিল। তারপরে আর কুকুরছানাগুলো আর সইকে নিয়ে কুরিয়াসান কেরালার উদ্দেশ্যে রওনা হয় এবং এই পাহাড়ি জায়গায় এসে বসবাস শুরু করে। পিয়ুষের কাছে তার জীবনের এই গল্প শুনিয়ে মালতী ঘুমাতে যায়। পরদিন সকালবেলায় পিয়ুষ সঙ্গে সঙ্গে ওই নেভিম্যানকে গিয়ে তার শোনা সমস্ত ঘটনা খুলে
খুলে বলে। এগুলো শুনে নেভিম্যান প্রশ্ন করে মালতী কি কুরি হাসান সম্পর্কে আর কিছু বলেছে কিনা। পিয়ুষ জানায় না, এটুকু বলেই সে ঘুমাতে গেছে। নেভিম্যান তখন প্রশ্ন করে এই মোহনে কি তাহলে সেই মোহন যে 8 মাস আগে কুরি হাসানের খোঁজে এসেছিল? আপুটি তখন জানায় 8 মাস আগে মোহন প্রধানকে এই জঙ্গলেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই সঙ্গে তার কুকুরটিও মারা যায়। মোহন পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল, আর তার 7 দিন পর কুকুরটি যেখানে বাঁধা ছিল সেখানেই মারা গিয়েছে। হয়তোবা খাবারের অভাবে কুকুরটি আর বেঁচে থাকেনি। এটা শুনে নেভিম্যান বলে হয়তোবা মালতী কালো জাদু করে ওদেরকে মেরে ফেলেছে। আপুটি জানায় তার কুকুরের বাহিনী থাকতে কালো জাদু করার কোনো প্রয়োজনই পড়বে না। কুরি হাসানের প্রাইভেট প্রপার্টির প্রতি 100 মিটার পর পর কয়েকটা করে কুকুর পাহারায় থাকে, যেগুলোকে উপেক্ষা করে ভেতরে ঢোকা একেবারে অসম্ভব। নেভিম্যান পিয়ুষকে প্রশ্ন করে মোহনের মারা যাওয়া সম্পর্কে সে কিছু জানে কিনা। পিয়ুষ উত্তর দেয় মোহন মারা যাওয়ারও 2 মাস পরে সে এখানে এসেছে। এদের সঙ্গে কথাবার্তা শেষ করে পিয়ুষ বাড়ির দিকে যাত্রা করে। তখনই একজন এসে পিয়ুষকে বলে কিরে, অনেক দিনই তো হয়ে গেল, বাড়িতে যাবি না? পিয়ুষ তাকে উপেক্ষা করে সামনের দিকে এগোতে থাকলে সামনে থেকে আরেকজন এসে পিয়ুষকে একই প্রশ্ন করে আর বলে তোর আসল নাম যে পিয়ুষ নয়, এটা কিন্তু আমরা জেনেছি। তুই যে বাড়ির ঠিকানা দিয়েছিস সেখানে গিয়ে আমরা খোঁজ করেছি, কিন্তু তোকে ওখানকার কেউই চিনে না। তোর আসল পরিচয় কি? আর তুই যে আমাদের মতোই কুরি হাসানকে মারতে চাস, এজন্য আসল পরিচয় গোপন করে ওই বুড়ির সঙ্গে থাকছিস, এটা কিন্তু আমরা ধরে ফেলেছি। তোর আর আমাদের টার্গেট একটাই, তাই আয় আমরা একসঙ্গে মিলে আমাদের উদ্দেশ্য সম্পন্ন করি। পিয়ুষ এবারও কোনো কথা না বলে সামনের দিকে এগোতে থাকলে একজন বলে তুই যে মোহন প্রধানকে মেরেছিস এটাও কিন্তু আমরা জানি। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 8 মাস আগে মোহন প্রধান যে হোটেলে উঠেছিল, পিয়ুষও ঠিক একই হোটেলে উঠে এবং মোহনকে ফলো করতে থাকে। এমনকি মোহনকে ফলো করে পিয়ুষ জঙ্গলেও চলে আসে, আড়াল থেকে লুকিয়ে মোহনকে ফলো করতে থাকে। কিন্তু একদিন মোহনের হাতে পিয়ুষ ধরা খেয়ে যায়। মোহন তখন বলে সেই হোটেল থেকে তুমি আমাকে ফলো করছো, আমাকে মেরে ফেলার অনেক সুযোগ পেয়েছো, কিন্তু মারোনি, তার মানে তোমার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। এবং পিয়ুষকে প্রশ্ন করে কুরি হাসান কোথায়? পিয়ুষ অলরেডি মোহনের হাতে ধরা পড়ে গিয়েছে, তাই আর সত্যটা লুকায় না, বলে আমিও আপনার মতোই কুরি হাসানের খোঁজে এসেছি। মোহন তখন বলে কুরি হাসান ও আমি ঘনিষ্ঠ বন্ধু, আমরা একসঙ্গে অনেক কাজ করেছি, এমনকি অনেক অপরাধও করেছি। এরকমই একদিন কুরি হাসান একটা অপরাধ করে আমার নামে চালিয়ে দেয় এবং আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এরপর আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। জেল থেকে বের হয়ে আমি কুরি হাসানের খোঁজ করে চলেছি। পিয়ুষ প্রশ্ন করে কুরি হাসান কি তাহলে এখানে রয়েছে? মোহন জানায় 20 বছর আগে কুরি হাসান একজন ফরেস্ট অফিসারকে হত্যা করেছিল। এরপরে পুলিশের হাত থেকে বাঁচার জন্য এই পাহাড়ি অঞ্চলেরই কোনো একটা গোপন গুহায় আত্মগোপন করেছিল, আর তাকে পাহারা দিত কুকুরগুলোই তাকে খাবার এনে দিত। আমার বিশ্বাস কুরি হাসান এবারও কোনো একটা পাহাড়ের গুহায় লুকিয়ে রয়েছে। আমি সঙ্গে করে একটা কুকুর নিয়ে এসেছি। সঙ্গমের জন্য অবশ্যই কুকুরগুলো তার কাছে আসার কথা, কিন্তু একটিবারের জন্য ওরা আমার কুকুরের কাছে আসেনি। এর অর্থ হচ্ছে এখনো কেউ কুকুরগুলোকে কন্ট্রোলের মধ্যে রেখেছে, এ কারণেই কুকুরগুলো আমার ধারে কাছেও ভিড়ছে না। এভাবে চোখে বাইনোকুলার লাগিয়ে পাহাড়ের একটা চূড়ায় দাঁড়িয়ে মোহন পিয়ুষের সঙ্গে কথা বলছিল। হঠাৎ পিয়ুষ পিছনে কুকুরের পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখে কুরি হাসানের 2টা কুকুর প্রচন্ড বেগে ছুটে আসছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই কুকুরগুলো প্রচন্ড বেগে মোহনের উপর আক্রমণ করে। হিংস্র কুকুরের আক্রমণে তাল সামলাতে না পেরে মোহন পাহাড়ের চূড়া থেকে 300 ফুট নিচে ছিটকে গিয়ে পড়ে এবং সেখানেই মারা যায়। আমরা বর্তমানে ফিরে আসি। রাতে ঘুমানোর আগে পিয়ুষ মালতীকে গরম দুধ খেতে দেয়। মালতী আবার গ্লাস থেকে সামান্য একটু দুধ পিঁপড়াকে খেতে দেয়। পিঁপড়া সেটাতে মুখ দেওয়ার পরেই মালতী দুধ খেয়ে শুয়ে পড়ে। আসলে সে পিয়ুষকেও সম্পূর্ণরূপে বিশ্বাস করে না, এই কারণে পিয়ুষ যে কোনো খাবার দিলে সেটা খাওয়ার পূর্বে পিঁপড়াদেরকে চেক করিয়ে তারপরে খায়, দেখে খাবারে কোনো বিষ আছে কিনা। এদিকে নেভিম্যানটিও বসে থাকে না। কুরি হাসানের পাশাপাশি সে পিয়ুষের সম্পর্কেও অনুসন্ধান করে এবং পিয়ুষের আসল সত্যটা সে ধরে ফেলে। পিয়ুষ পোস্ট অফিস থেকে বেতন পাওয়া মাত্রই সেটা 2 ভাগে ভাগ করে ফেলে। 1 ভাগ নিজের জন্য রাখে, আর 1 ভাগ পাঠিয়ে দেয় আসল পিয়ুষকে, যাকে চাকরিতে নিয়োগ দিয়েছিল মালতীর সন্তানেরা। নেভিম্যান পাপাসানকে বলে আপুটি হচ্ছে পিয়ুষের খুব কাছের লোক, তাই ওকে ধরলেই আসল সত্যটা বেরিয়ে আসবে। অন্যদিকে পিয়ুষ সেদিন গ্রামে কথা বলা 2 লোকের সঙ্গে দেখা করতে আসে। একজন পিয়ুষকে বলে ওই বুড়িকে কোনোভাবে বাড়ি থেকে দূরে নিয়ে যা, ওই বাড়ির আশেপাশে খুঁজলেই কুরি হাসানের সন্ধান পাওয়া যাবে। পিয়ুষ বলে ওকে বাড়ি থেকে সরানো একেবারেই অসম্ভব, আর আমি বাড়ির আশেপাশে সমস্ত এরিয়া তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি,
দেখতেছি কোথাও কুরিয়াসানের টিকিটিও নেই। পাশে আরো কয়েকটা দুর্গম এলাকা আছে যেখানে আমি একা যেতে পারবো, কিন্তু তোমাদের যাওয়া অসম্ভব, কেননা কুকুরগুলো কড়া পাহারা রেখেছে। সেদিন যে এদের মধ্যেই একজন কুকুরের তাড়া খেয়ে পালিয়েছিল, এই বিষয়টাও পিয়ুষ ওদেরকে বলে। এরপরে মোহনের কাছে শোনা 20 বছর আগে ফরেস্ট অফিসারকে মারার পরের ঘটনাও সে উল্লেখ করে এবং 3 জন মিলে সিদ্ধান্ত নেয় এবারে ওরা দূরের যে পাহাড়গুলো রয়েছে সেগুলো গুহা তন্ন করে খুঁজে বেড়াবে। অন্যদিকে নেভিম্যানটি মোহনের ওঠা ওই হোটেলে এসে খোঁজ নিয়ে জানতে পারে মোহন যেদিন হোটেল বুক দিয়েছিল সেই রাতেই একটা তরুণও হোটেল বুক দিয়েছিল। এবার নেভিম্যানের পিয়ুষের ব্যাপারে আর কোনো সন্দেহ থাকে না। আপুটি কর্ণাটকের একটা পোস্ট অফিসে চিঠি পাঠাতে আসলে নেভিম্যান ও পাপ্পাসান তাকে ফলো করে ধরে ফেলে। নিজের পোস্ট অফিস থাকতে আপুটি কেন পাশের রাজ্যের পোস্ট অফিস ব্যবহার করছে এটা নিয়ে জেরা করতে শুরু করলে নেভিম্যান আপুটিকে তার বাড়িতে নিয়ে আসে। আপুটি প্রথমে স্বীকার করছিল না, ও বাড়িতে একটা ট্রাঙ্ক খুলে অনেকগুলো চিঠি দেখায়। আসলে কুরিয়াসানের নাম করে আপুটি বিভিন্ন লোকেশন থেকে এই চিঠিগুলো পাঠাচ্ছিল। কুরিয়াসান ওকে অনেকদিন আগে এই চিঠিগুলো দিয়েছিল আর তাকে বলেছিল কুরিয়াসান লুকিয়ে থাকা অবস্থায় যেন এই চিঠিগুলো সে মাঝে মাঝে পাঠায়। আপুটির কাছে এটা শুনে নেভিম্যান এবার রেগে গিয়ে প্রশ্ন করে কুরিয়াসান কোথায়। আপুটি তখন বলে আমি জানি না। নেভিম্যান এবার প্রচন্ড রেগে যায় এবং চাকু দিয়ে আপুটির হাত কেটে দিয়ে তারপর লবণ ছিটিয়ে দিলে ব্যথায় চিৎকার করতে থাকে আর ফ্ল্যাশব্যাক চলে যায় 6 বছর পূর্বে। কুরিয়াসান কাকে যেন খুন করে রক্তমাখা দেহেই আপুটির গাড়িতে করে বাড়িতে এসেছিল। আপুটি নেভিম্যানকে জানায় সে শুধু গাড়িতে করে কুরিয়াসানের বাড়ির নিচ পর্যন্তই পৌঁছে দিয়েছিল। এরপরে কি হয়েছে আর সে জানে না। এদিকে পিয়ুষ মালতীর কাছ থেকে বাড়ি যাওয়ার জন্য ছুটি নিয়ে ব্যাগ হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং গ্রামের ওই 2 জনকে সাথে নিয়ে রশি বেয়ে জঙ্গলের ভিতরে নেমে পড়ে কুরিয়াসানের সন্ধানে। আপুটির কাছ থেকে সবকিছু শুনে নেভিম্যানের আর বুঝতে বাকি থাকে না কুরিয়াসানের রহস্য উন্মোচন করতে হলে তাকে মালতীর কাছেই যেতে হবে এবং পাপ্পাসানকে সাথে নিয়ে মালতীর বাড়ির উদ্দেশ্যে রওনা করে। কিন্তু বাড়ির কাছে যাওয়া মাত্রই কুকুরের দল ওদেরকে ঘিরে ফেলে। ওরা আর সামনে এগোতে পারে না। কুকুরের শব্দ শুনে মালতী বাড়ি থেকে বের হয়ে আসে এবং কুকুরদেরকে সরিয়ে দিয়ে নেভিম্যানকে বাড়ির ভিতরে নিয়ে যায়। নেভিম্যান মালতীকে জানায় কুরিয়াসান নিখোঁজ হওয়ার কেসটা বর্তমানে সেই হ্যান্ডেল করছে এবং জিজ্ঞেস করে মোহন প্রধান এখানে এসেছিল কিনা। মালতী উত্তর দেয় 5-6 বছর আগে সে একবার এখানে এসেছিল। কুরিয়াসান ও মোহনের মধ্যে কেমন সম্পর্ক ছিল এটা জানতে চাইলে মালতী জানায় 2 জন মিলে অনেক অপকর্ম করেছে, সর্বশেষ একবার মোহন জেলও খেটেছে। নেভিম্যান উত্তর দেয় কুরিয়াসানই নাকি জেল খাটিয়েছে। মালতী বলে এই ব্যাপারটা আমি জানি না। নেভিম্যান এরপরে প্রশ্ন করে 8 মাস আগে এই এলাকাতেই যে মোহনের লাশ পাওয়া গিয়েছিল এটা কি আপনি জানেন? মালতী উত্তর দেয় হ্যাঁ জানতে পেরেছিলাম, পুলিশ অনেকবারই আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছিল। নেভিম্যান এবার প্রশ্ন করে কুরিয়াসানের সঙ্গে আপনার কেমন সম্পর্ক। মালতী এবার তাকে থামিয়ে দিয়ে বলে এর আগের এক পুলিশ আমাকে প্রশ্ন করেছিল যে আমি কুরিয়াসানকে হত্যা করেছি কিনা। তাকে উত্তর দিয়েছিলাম না আমি তাকে মারিনি। আপনাকেও আমি ঠিক একই উত্তর দিতে চাই যে আমি কুরিয়াসানকে মারিনি। অন্যদিকে পিয়ুষ বাকি 2 জন লোককে নিয়ে কুকুরের চোখ ফাঁকি দিয়ে গহীন পাহাড়ের ভিতরে ঢুকে পড়ে এবং কুরিয়াসানের সন্ধানে এদিক ওদিক হাঁটতে থাকে। একজন পিয়ুষকে প্রশ্ন করে তুই যখন প্রথমবার এখানে এসেছিলি তখন কিভাবে কুকুরকে সামলেছিলি। পিয়ুষ জানায় প্রথমবার যখন আসি তখন মালতী অসুস্থতার জন্য বাড়িতে ছিল না আর কুকুরগুলো আমাকে তাড়া করলে আমি একটা গাছের চূড়ায় উঠে বসি, সেখানে 2 দিন পর্যন্ত অপেক্ষা করি। 2 দিন পর মালতী এসে কুকুরগুলোকে সামলালে আমি গাছ থেকে নামি। এটা শুনে বাকি 2 জন হাসতে থাকে। নেভিম্যান মালতীকে জিজ্ঞেস করে 5-6 বছর আগে মোহন যখন আপনার কাছে এসেছিল তখন কি কুরিয়াসান বাড়িতে ছিল? মালতী উত্তর দেয় না। পাপ্পাসান বলে এখান থেকে যাওয়ার পরেই পুলিশ মোহনকে গ্রেপ্তার করেছিল। তারপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মোহন কুরিয়াসানের সন্ধানে ছুটতে মালতীর এই বাড়িতে আসে। মালতী মোহনকে জানায় কুরিয়াসান এখানে নেই আর কোথায় গিয়েছে তাও সে জানে না। কিন্তু মোহন ওর কথা বিশ্বাস করে না, পুরা বাড়ি তন্ন করে খুঁজে বেড়ায় কিন্তু কুরিয়াসানের দেখা সে পায় না। এরপরে হতাশ হয়ে মোহন বাড়ি থেকে বেরিয়ে আসে আর কুকুরগুলোর মুখোমুখি হয়। মালতীও ওর সঙ্গে বাইরে বেরিয়ে আসলে মোহন তখন একটা নির্মম সত্য কথা
খুলে বলে। মোহন বলে, তোমার প্রথম স্বামী ইয়োশিওর কথা নিশ্চয়ই মনে আছে। সে আসলে মারা যায়নি। প্রথম দেখাতেই তোমাকে কুরিয়াসানের পছন্দ হয়ে গিয়েছিল, আর ও এমন একটা মানুষ, সে যেটা চায় সেটা হাসিল করেই ছাড়ে। তাই ইয়োশিয়াকে ও পুলিশের হাতে ধরিয়ে দেয়, যেভাবে আমাকেও এবার ধরিয়ে দিয়েছিল। আমাদের মধ্যে ডিল হয়েছিল যে আমরা দুজনে মিলে তোমাকে ভাগ করে ভোগ করব, কিন্তু কুরিয়াসান শেষ পর্যন্ত ওর কথা রাখেনি, আমার সঙ্গে বিট্রে করেছে। কুরিয়াসান মাছের মতো মানুষ মারতে পারত। সে চাইলেই প্রথমেই কুকুরগুলোকে মেরে তোমার কাছে যেতে পারত, কিন্তু প্রথমে ও তোমার বিশ্বস্ততা অর্জন করতে চেয়েছিল, তাই কুকুরগুলোকে না মেরে তোমার অপেক্ষায় দিনের পর দিন নৌকায় বসেছিল এবং অবশেষে তোমাকে সে জয় করেই ছেড়েছে। খোঁজ নিয়ে দেখো, ইয়োশিয়া জেল থেকে বের হয়ে এখনো তোমার খোঁজ করে বেড়াচ্ছে। কুরিয়াসান মালয়েশিয়াতে ইয়োশিয়ার জেলখানা থেকে তোমাকে উদ্ধার করে এনে এই দুর্গম পাহাড়ের আর একটা জেলখানায় বন্দি করে রেখেছে। পৃথিবীর কি নির্মম বাস্তবতা দেখো। মোহনের মুখ থেকে এই কথা শুনে তো মালতী একেবারে স্তব্ধ হয়ে যায়। কুরিয়াসান তার সঙ্গে এত বড় প্রতারণা করতে পারে এটা সে কল্পনাও করতে পারেনি। শুধু পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে আর চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। দুর্গম পাহাড়ের রাস্তায় হাঁটতে হাঁটতে ওরা তিনজনে একেবারে ক্লান্ত হয়ে যায়। এদিকে ওদের কাছে থাকা বোতলের পানিও একেবারে শেষ হয়ে যায়। তখন পীয়ূষ ওর সাথে থাকা পানির বোতলটা ওদের দুজনকে দিয়ে বলে, তোমরা একটু অপেক্ষা করো, আমি পাশের ঝর্ণা থেকে তোমাদের জন্য বোতল ভরে নিয়ে আসি। নেভিম্যান প্রশ্ন করে, আচ্ছা, শেষবার কুরিয়াসান যখন এখানে এসেছিল তখন ও কি করেছিল? মালতী জানায়, ও এসেই একটা ব্যাগে কাপড় চোপড় ভরা শুরু করে আর বলে কিছুদিনের জন্য ওকে লুকিয়ে থাকতে হবে। নেভিম্যান এবার প্রশ্ন করে, 20 বছর আগে একটা ফরেস্ট অফিসারকে হত্যা করে কুরিয়াসান যে গুহায় লুকিয়েছিল আর কুকুরগুলো ওকে পাহারা দিচ্ছিল, সেটার খোঁজ কি আপনি জানেন? মালতী জানায়, হ্যাঁ জানি। এরপরে কাহিনী আবারও 6 বছর আগে ফিরে যায়। কুরিয়াসান ব্যাগে কাপড় চোপড় গোছাতে থাকলে মালতী জানায়, মোহন এসেছিল। কুরিয়াসান উত্তর দেয়, আগামী 5-6 বছরের জন্য ও আর আসবে না, ওকে আমি জেলে পাঠিয়ে দিয়েছি। তখন মালতী প্রশ্ন করে, এভাবেই কি তুমি ইয়োশিয়াকেও জেলে পাঠিয়েছিলে? আমাকে মোহন সব সত্য বলে দিয়েছে। এটা শুনে কুরিয়াসান একদম থমকে যায়, কিছুক্ষণ চুপ হয়ে থাকে, এরপরে বলে, এটা অনেক আগের ঘটনা, এখন আর এসব নিয়ে ভেবে কি হবে, আমি কয়েকদিনের জন্য আত্মগোপনে যাচ্ছি, এসে এ ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলবো। মালতী তখন বলে, আমি ভেবেছিলাম তুমি এই বিষয়টা সরাসরি অস্বীকার করবে, কিন্তু তুমি সত্যি সত্যি যে অপরাধ করেছো এটা স্বীকার করলে। কুরিয়াসান আর কিছু বলে না, চুপচাপ কাপড় চোপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। নেভিম্যান মালতীকে বলে, এই দুর্গম এলাকায় একা একা থাকেন, আপনার ভয় করে না? মালতী তখন বলে, আমি একা থাকবো কেন, আমার সঙ্গে তো পীয়ূষও আছে। নেভিম্যান জানায়, পীয়ূষ তার আসল পরিচয় গোপন করে এখানে এসেছে। কুরিয়াসান লাস্ট যে মার্ডারটা করেছিল ওর সঙ্গে আরো একটা ছেলে ছিল। আসলে কুরিয়াসান কুকুরের পাশাপাশি একটা ছেলেকে ট্রেন করিয়েছিল, আর পীয়ূষই হচ্ছে সেই ছেলে। আর পীয়ূষ এখন তার গুরুকে খুঁজতে আপনার এখানে এসেছে। পীয়ূষ ঝর্ণা থেকে পানির বোতল ভরে নিয়ে এসে দেখে বাকি দুজন অজ্ঞান হয়ে পড়ে আছে। আসলে পীয়ূষ ওর পানির বোতলে চেতনানাশক ওষুধ মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে ওরা দুজন মাটিতে লুটিয়ে পড়েছে। এরপরে পীয়ূষ ওদের মধ্যে একজনকে পাশের একটা গাছের সঙ্গে হাত পা বাঁধতেই শুয়ে থাকা আরেকজন হেসে ওঠে। আসলে এই দুজন লোক ছিল পুলিশ। ওরাও কুরিয়াসানের অনুসন্ধান করতে করতে পীয়ূষের সম্পর্কে তথ্য জানে। পুলিশ দুটো পীয়ূষের সাথে জঙ্গলে এসেছে যে আসলেই পীয়ূষ কুরিয়াসানের সন্ধান জানে কিনা এটা চেক করার জন্য। পুলিশটি বলে, মানিক সাদ, তোমার খেল খতম, আর নাটক করতে হবে না, আমাদের সঙ্গে চলো, ওপরে ডিআইজি স্যার তোমার অপেক্ষা করছে। পীয়ূষ পুলিশের ফাঁদে ধরা পড়ে গিয়ে বুঝতে পারে আর রক্ষা নেই, তাই সে দ্রুত জঙ্গলের মধ্যে দৌড়ে পালায়। এক পুলিশ পীয়ূষকে তাড়া করে ধরে ফেলে, ওদের মধ্যে ধস্তাধস্তি মারামারি চলতে থাকে। অন্য পুলিশটি তার হাতের বাঁধন খোলার চেষ্টা করে। মারামারির এক পর্যায়ে পীয়ূষ পুলিশটিকে পানির মধ্যে মেরে ফেলে। বাঁধন মুক্ত হয়ে বাকি পুলিশটি পীয়ূষের কাছে আসলে ওদের মধ্যেও ধস্তাধস্তি মারামারি চলে। হঠাৎ মারামারির এক পর্যায়ে পুলিশটিকে পিছন থেকে এক বিষধর সাপ কামড়ে ফেলে। পীয়ূষ তখন ওকে ফেলে চলে যেতে চাইছিল। পুলিশটি পীয়ূষের কাছে অনেক আকুতি মিনতি করে বাঁচানোর জন্য। পীয়ূষ তখন বলে, আমার যখন 6 বছর বয়স তখন আমার বাবা মা আমার চোখের সামনে আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকে আমি যেন পাথরে পরিণত হয়েছি। জীবন মৃত্যু এগুলো খুব ছেলে খেলা মনে হয়। এই বলে পুলিশকে সেখানেই ফেলে রেখে পাশের একটা ঝর্ণায় গোসল করে ফ্রেশ হয়ে মালতীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফিরে পীয়ূষ মালতীকে ঘরে কোথাও দেখতে পায় না। এদিক ওদিক খুঁজে দূরে একটা পাথরের চূড়ায় মালতীকে সে বসে থাকতে দেখে। পীয়ূষ তখন মালতীর পাশে গিয়ে বসলে মালতী পীয়ূষকে প্রশ্ন করে, তুমি
তুমি কি আমাকে এখানে মারতে এসেছো? এটা শুনে পীয়ূষ চমকে যায় যে মালতীর সামনেও তার আসল পরিচয় ফাঁস হয়ে গিয়েছে কিনা। মালতী তখন বলে, তোমার সকল সত্য আমি জেনে গিয়েছি। কুরিয়াসান সারা জীবন কুকুরদেরকে ট্রেন করিয়ে বেরিয়েছে, কিন্তু কখনোই সে তার মন মতো বিশ্বস্ত কুকুর বানাতে পারেনি। ভেবেছিলাম সে কখনোই এটাতে সফল হয়নি, তবে তোমার আসল পরিচয় পাওয়ার পর আমি বুঝতে পারছি কুরিয়াসান তার লক্ষ্যে সফল হয়েছে। এদিকে মালতীর বাড়ি থেকে বের হয়ে চলতে চলতে হঠাৎ কি যেন মনে হয়, আর নেভিম্যান পাহাড়ের একটা কর্নারে গাড়ি থামিয়ে সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করা শুরু করে। 8 মাস আগে পীয়ূষ যখন প্রথমবার এখানে এসেছিল তখন কুরিয়াসানের কুকুরগুলো ওকে ঘিরে ধরেছিল। শেষ পর্যন্ত 2 দিন পরে মালতী এসে ওকে রক্ষা করে। কুকুরের ধর্ম হলো ওরা সারা জীবনে একজনকেই মালিক মানে, দ্বিতীয় কাউকে মালিক হিসেবে তারা গ্রহণ করে না। এ থেকে একটা বিষয় পরিষ্কার যে মালতীর বাড়িতে থাকা কুকুরগুলো কুরিয়াসানকে প্রভু মানে না, ওরা মালতীকেই প্রভু মানে। আর সম্ভবত মালতী কুরিয়াসানের সঙ্গে কিছু একটা করেছে। এ সময় মালতী পাথরের চূড়ায় বসে চোখে একটা বাইনোকুলার লাগিয়ে দূরে গহীন পর্বতের ভিতরে তাকিয়ে থেকে পীয়ূষের সঙ্গে কুরিয়াসানের সম্পর্কে গল্প করতে থাকে। মালতীর গল্প শুনে পীয়ূষ অনুধাবন করতে পারে যে তার গুরু কুরিয়াসানকে মালতী কিছু একটা করেছে এবং ওই দুর্গম পাহাড়ের মধ্যে কোনো গুহায় আটকে রেখেছে, আর তার কুকুরগুলো ওকে পাহারা দিচ্ছে। এটা বোঝা মাত্রই পীয়ূষ প্রচন্ড রেগে যায় এবং ব্যাগে লুকিয়ে রাখা একটা চাকু বের করতে যায়। ঠিক তখনই খেয়াল করে পিছন থেকে একে একে মালতীর সমস্ত কুকুরগুলো দৌড়ে ওর দিকে আসতে থাকে এবং এক পর্যায়ে ওদেরকে ঘিরে ফেলে। এটা দেখে পীয়ূষ ভয় পেয়ে যায় এবং চাকুটি বের করে না, আর মালতী দূরে পাহাড়ের দিকে বাইনোকুলার চোখে লাগিয়ে তাকিয়ে থাকে। আর এভাবে শেষ হয় সিনেমাটি। সিনেমার এই ক্লাইম্যাক্স সিনটি এতটাই অসাধারণ আর শ্বাসরুদ্ধকর যে প্রত্যেককে একদম চমকে দেবে। ঠিক একই রকম জটিল ধাঁধায় ভরপুর। এই কারণেই অধিকাংশ দর্শকই ক্লাইম্যাক্স সিনটা ভালোভাবে বুঝতে পারেননি, এমনকি অনেক মুভি এক্সপ্লেইনারও ঠিকভাবে ক্লাইম্যাক্স সিনটা ব্যাখ্যা করতে পারেনি। তাই আমি এটার সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করছি। 6 বছর আগে কুরিয়াসান যখন সোয়ের কাছে প্রথম স্বামী ইয়োশিয়াকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা অকপটে স্বীকার করে, তখন প্রিয় স্বামীকে হারানোর কষ্ট আর একই সঙ্গে সেদিন কুরিয়াসানের হাতে নিহত কুকুরগুলোর কষ্টে একদিকে সোই যেমন ইমোশনাল হয়ে যায়, ঠিক একই রকমই তার মধ্যে প্রচন্ড রকম প্রতিশোধ পরায়ণতা জেগে ওঠে। কুরিয়াসান বাড়ি থেকে কাপড় চোপড় খাবার বেঁধে নিয়ে তার গোপন সেই নির্দিষ্ট গুহাতে গিয়ে লুকায়। পাহারার জন্য সঙ্গে করে নিয়ে যায় তার পোষা কুকুরগুলোকে। কুরিয়াসানের উদ্দেশ্য ছিল কয়েকদিন আত্মগোপনে থেকে সেখান থেকে বের হয়ে আসবে, কিন্তু কুকুরগুলো তো আসলে মালতী অর্থাৎ সোইর আনুগত্য করে। কুরিয়াসানকে তো তারা প্রভু মানে না, তাই মালতী ওকে আজীবনের মতো ওই গুহাতেই আটকে ফেলে, আর কুকুরগুলো পালাক্রমে একের পর এক ওর গুহা পাহারা দিতে থাকে। তবে কুরিয়াসান আসলে গুহাতেই মারা যায়নি। সিনেমাতে পীয়ূষ বাড়ির পাশে একটা বাঁশের কাটা অংশ পড়ে থাকতে দেখেছিল, যার মধ্যে ও ভাত দেখতে পায়। আসলে মাঝে মাঝে মালতী ওই বাঁশের অংশে করে সামান্য কিছু ভাত কুকুরদের মাধ্যমে ওই গুহায় পাঠিয়ে দেয়, যেটা খেয়ে কুরিয়াসানের পেট ভরে না, তবে অনাহারে সে মারাও যায় না। এভাবেই সে বছরের পর বছর ওই গুহাতেই ক্ষুধায় কষ্টে বেঁচে আছে। তার জীবন হয়ে উঠেছে একদম দুর্বিষহ, কিন্তু সোইর কারণে সে মৃত্যুরও দেখা পাচ্ছে না। আর মালতী তথা সোই এভাবেই কুরিয়াসানের উপর তার স্বামী হত্যার প্রতিশোধ নিচ্ছে। শুধুমাত্র এই সিনটুকু না বুঝতে পারার কারণে অনেক দর্শক সিনেমাটিকে ফালতু বলছে, বোরিং বলছে। তবে বিশ্বাস করুন, বিগত কয়েক বছরের মধ্যে আমি এরকম সাসপেন্স আর পারফেক্ট প্রতিহিংসা নেওয়া থ্রিলার মুভি দেখিনি। সিনেমাটির সিনেমাটোগ্রাফি, লোকেশন, বিজিএম আর ক্লাইম্যাক্স 10-এ 10 ডিজার্ভ করে। তো গাইস, কেমন লাগলো 2025 সালের সেরা সাসপেন্স থ্রিলার মুভি ইকোর এক্সপ্লেইন, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন সব সিনেমার এক্সপ্লেইন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।